আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার। আজকের আলোচনায় দর্শক কিছুটা দেরি হলো, আমাদের সমন্বয়কদের যোগ দেওয়ার অপেক্ষায় ছিলাম আমরা। দর্শক, জুলাই বিপ্লবের পরে ছাত্র জনতার যে ত্যাগ, তারপরের আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। আপনারা ইতিমধ্যেই অনেকে জেনেছেন যে ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন ঘোষণা করে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হয়েছে। তো এটি নিশ্চয়ই বিপ্লবোত্তর একটি বড় সাফল্য এবং একটি সাহসী পদক্ষেপ আমরা বলবো সরকারের। তো এবং ইতিমধ্যে আপনারা জানেন যে রাষ্ট্রপতির পদে যিনি আছেন শেখ হাসিনার যিনি ৫ হয়ে সালাম করে রাষ্ট্রপতির পদ বাগিয়েছেন সেই শাহাবুদ্দিন চুপ্পু, তার পদত্যাগের একটি দাবি এসছে দুদিনের মধ্যে এবং একটি বিপ্লবী সরকারের বিষয়েও আলোচনা হচ্ছে। তো সার্বিক সব বিষয়গুলো নিয়ে আজকে আমার সঙ্গে আলোচনায় যোগ দিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের অন্যতম জনাব হাসনাত আব্দুল্লাহ। হাসনাত, আপনাকে স্বাগত জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। আপনি আজকে জানি অসম্ভব ব্যস্ত, তারপরে আপনি সময় দিয়েছেন হাসান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। দর্শক, আমার সঙ্গে যোগ দিচ্ছেন বিশিষ্ট সাংবাদিক, বিশিষ্ট যার অনুসন্ধানী রিপোর্ট বাংলাদেশে থাকার সময় বা পরবর্তীতেও বেশ আলোড়ন সৃষ্টি করে, তার যার আলোচনা আপনারা সবাই শোনেন, জনাব ইলিয়াস হোসেন। ইলিয়াস, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। এবং দর্শক, আমরা অপেক্ষা করছি সার্জিস আলমের জন্য। সার্জিস আমাদের সঙ্গে অল্প সময়ের মধ্যেই যোগ দেবেন, আমরা এটি আশা করি। তো হাসনাত, আপনার কাছে প্রথমে যাই। এই যে ছাত্রলীগ নিষিদ্ধ করা এবং আপনি বলেছেন দুদিনের মধ্যে রাষ্ট্রপতি চুপ্পুকে পদত্যাগ করতে হবে, তার রিপ্লেসমেন্ট হবে। তো ছাত্রলীগের বিষয়টা, এই দুটো বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু করতে চাই। আপনার কাছ থেকে একটু জানি আজকে আপনার প্রতিক্রিয়া কি। বা এটা তো অনেকটা ঈদের আনন্দের মতো, ক্যাম্পাসে সবাই আনন্দিত, মিষ্টি বিতরণ চলছে। তো আপনার কাছ থেকে একটু শুনি আপনার প্রতিক্রিয়া। তার আগে আপনাকে দিয়ে আহ দেখুন, আমাদের আনন্দটা আজকে ঈদের মতো, এই কারণ আমরা যখন এই সরকার যখন ক্ষমতায় আসে, মানে এই সরি, আমরা সেই দিন ক্লাস সিক্সে উঠেছি। সিক্স থেকে শুরু করে আমাদের বিশ্ববিদ্যালয় জীবন আমরা অতিবাহিত করেছি গত এক বছর আগে। অর্থাৎ আমাদের শিক্ষা জীবনের পুরোটা সময় হচ্ছে ফেসিবাদী আওয়ামী লীগ সরকার কিন্তু ক্ষমতায় ছিল। অর্থাৎ তাদের শাসন এবং শোষণ এবং ছাত্রলীগের যে একচ্ছত্র আধিপত্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, আমরা সেটাকে হাই স্কুলে দেখেছি, আমরা সেটিকে কলেজ পর্যায়ে দেখেছি, আমরা সেটিকে বিশ্ববিদ্যালয় ক্ষেত্রে দেখেছি। এবং প্রত্যেকটি আন্দোলনে যে ছাত্রলীগ কিভাবে শিক্ষার্থীদের প্রতি নৃশংসভাবে নির্যাতন করে, অত্যাচার করে এবং নিপীড়ন করে, সেই জিনিসটি আমরা দেখেছি। আমরা একটা আমরা একটা দুঃখজনক কষ্টের স্মৃতি নিয়ে আমরা বেড়েছি। আমরা যদি দেখি প্রথমে বিশ্বযুদ্ধ, আমরা দেখি বিশ্বজিতের যে হত্যাটি, আমরা আমরা যখন স্কুলে পড়ি, খুব সম্ভবত বিশ্বজিতের যখন হত্যাটি হয়, সেটি আমরা দেখেছি ছাত্রলীগের মধ্য দিয়ে হয়েছে। আবরারের মতো যে ঘটনাটি, সেটি আমরা আমাদের বিভিন্ন প্রাইভেট কোম্পানিতে, সরকারি কোম্পানিতে, সেখানে তারা চাঁদাবাজি টেন্ডারবাজি করত। এবং ব্যবসায়ীরা যদি কোনো ব্যবসা পরিচালনা করত, ছাত্রলীগকে কোনো ধরনের হিস্সা দেওয়া না ছাড়া তারা ব্যবসা পরিচালনা করতে পারতো না। ক্যান্টিন গুলো, সেখানে চাঁদাবাজি, তারা চাঁদাবাজিরা নিয়ন্ত্রণে নিয়ে এসেছিল। এই যে ছাত্রলীগকে আজকে নিষিদ্ধ করা হয়েছে, যেটির কারণে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একটি স্বস্তি নেমে এসেছে এবং জেনারেশন যে যারা রয়েছে তাদের মধ্যে স্বস্তি নেমে এসেছে। কারণ আওয়ামী লীগের নির্যাতনের সরাসরি শিকার কিন্তু জেনজেট না। বিভিন্ন জেলায় গিয়েছি শহীদদের সাথে, শহীদ পরিবারের সাথে কথা বলার জন্য, এবং আমাদের যারা আহত ভাই বোনেরা রয়েছে তাদের সাথে কথা বলার জন্য। তখন আমরা আমাদের জায়গা থেকে যে জিনিসটা সবচেয়ে বেশি দেখেছি, সেটি হচ্ছে যে ওই সব জায়গাগুলোতে আসলে যতটা না বেশি এই হত্যাগুলো হয়েছে পুলিশের গুলিতে, তার চেয়ে বেশি এই হত্যাগুলো হয়েছে ছাত্রলীগ, যুবলীগ কিংবা আওয়ামী লীগের যে সন্ত্রাসী ক্যাডাররা রয়েছে তাদের হাতে যে অবৈধ অস্ত্রগুলো দেওয়া হয়েছে, এই অবৈধ অস্ত্রগুলোর মাধ্যমে। এবং আমরা বিভিন্ন জেলাগুলো থেকে আমাদেরকে এভাবে বলা হয়েছে যে যুবলীগ, ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগের যে ক্যাডাররা, তারা পুলিশের সাথে একই সাথে, ইভেন তারা পুলিশের সামনে গিয়ে তাদের জায়গা থেকে ইচ্ছা মতো গুলি ছুড়েছে। আমরা এখনো অসংখ্য ভিডিও দেখি, ঢাকার রাস্তা ছিল, তাদেরকে এই অবৈধ অস্ত্র দিয়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা গুলি করেছে, এরপরে বুনো উল্লাস করেছে। অনেকটা এগুলোকে ছোটবেলা যেমন খেলনা পিস্তল গুলো নিয়ে ছোট বাচ্চারা খেলে, ঠিক সেরকম করে মানুষের জীবনগুলো নিয়ে এই সন্ত্রাসী ছাত্রলীগের অনেক সদস্যরা একদম জীবন নিয়ে ছেলে খেলা করেছে। এই কাজগুলো শুধু ঢাকায় নয়, আপনি যদি খোঁজ নিয়ে দেখেন, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, নরসিংদী থেকে শুরু করে
টাঙ্গাইল থেকে শুরু করে যে বিভিন্ন জেলায়, বাংলাদেশের এই জেলাগুলোতে ছাত্রলীগ এই অবৈধ অস্ত্রগুলো তাদের কাছে হাজার হাজার অস্ত্র সাপ্লাই দেওয়া হয়েছে এবং এই অস্ত্রগুলো এখনো তাদের কাছে আছে। এবং সবচেয়ে বড় কথা, তারা এতটাই নির্লজ্জ, বিবেক বোধহীন আজকে পোস্ট দিচ্ছে ছাত্রলীগ নিয়ে। অর্থাৎ এটি অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম, অবশ্যই আমি বলবো এই জায়গায় তাদের অনেক বড় একটি সীমাবদ্ধতা প্রকাশ পায় যে এরকম কিন্তু ছাত্রলীগের সন্ত্রাসী ক্যাডার 100-200 রয়েছে যাদের ফেস সবাই চেনে, এবং যারা এই কাজগুলোর সাথে যে জড়িত ছিল এগুলোর অসংখ্য ছবি এবং ভিডিও রয়েছে, কিন্তু তাদেরকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হচ্ছে না। অথচ ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে আমার হাজার হাজার ভাই বোনকে জাস্ট মিথ্যা এবং বানোয়াট মামলাগুলো দিয়ে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের অসংখ্য নেতা কর্মীকে মিথ্যা বানোয়াট মামলাগুলো দিয়ে তাদেরকে বছরের পর বছর তাদেরকে জেলে বন্দি করে রাখা হয়েছে। এমন অসংখ্য জন ছিল যাদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠানো হয়েছে এবং জেলেই তাদের মৃত্যু ঘটেছে। সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকারের অতি দ্রুত সময়ে এ সকল ছাত্রলীগ নামক যে মিষ্টি বিতরণ হচ্ছে এবং মানুষ উল্লাস প্রকাশ করছে। একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে সম্ভবত আজকে বেশ কদিন ধরে এটা শোনা যাচ্ছিল যে ক্যান্টনমেন্টে তাদের অনেকে এখনো বিভিন্ন ভবনগুলোতে তারা ছিল, তাদের আত্মীয় স্বজন বিভিন্ন জায়গায় এইভাবে তারা ছিল। তো কিছুক্ষণ আগে থেকে ক্যান্টনমেন্টে ব্যাপক ধরপাকড় হয়েছে। তো সেই ধরপাকড়গুলোতে আমার কাছে যতটুকু তথ্য এসছে যে সেখানে এক একটা 20-25টা মোটর বাইক এবং এক একটা মোটর বাইকে 2-3 জন করে লোক তারা বের হচ্ছিল সেখান থেকে। তারপরে কয়েক প্লাটুন আপনার সেখানে ছিল, তাদের মধ্যে দেখা গেছে যে বিভিন্ন ভবনের তারা তারপরে ওই ডিওএইচএস এ ঢোকার যে প্রবেশ পথ ওইখানে ব্যাপক তল্লাশি করছে। একটা মানে ধরপাকড় নাকি এটা আমি নিশ্চিত হতে পারি নাই। আমাকে যিনি জানিয়েছেন তার মন্তব্য যে এটা হতে পারে তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে অথবা হতে পারে তাদেরকে ধরা হচ্ছে। কোনটা হচ্ছে সেটা জানি না। আমি সেনাবাহিনীর কাছে বলবো, আপনারা অনেক জনগণের বিরুদ্ধে কাজ করেছেন, আর করবেন না প্লিজ। এই সন্ত্রাসী যারা আছে তারা এখন সন্ত্রাসী সংগঠন। এই সংগঠনের যাদেরকে আপনারা ডিওএইচএস এর ভেতরে, ক্যান্টনমেন্টের ভেতরে জায়গা দিয়ে রেখেছেন তাদেরকে অতি সত্বর আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ছেড়ে দেবেন। আর যেটা দিয়ে শুরু করছিলাম কনক ভাই, ধরেন আজকের এই দিনটার দেখেন আল্লাহ চাইলে কি রাষ্ট্রপতিকে নির্ধারিত হবে, সেটির জন্য আমরা রাজনৈতিক ঐক্যমত্যের জন্য আমরা ইতিমধ্যে আহ্বান জানিয়েছি। কারণ এটা হেড অফ দ্য স্টেট যিনি হবেন, যার মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্ব দরবারে পরিচিত হবে, উনি এমন একজন ব্যক্তি হওয়া উচিত। যেমন আমরা যখন প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা নির্ধারিত করেছি, তখন কিন্তু আমরা দেখেছি উনি সারা পৃথিবীতে উনি ইকুয়ালি উনি অ্যাকসেপ্টেড হয়েছেন। কোনো জায়গা থেকে ওনার বিরুদ্ধে কোনো ধরনের বা উনার প্রসঙ্গে কোনো ধরনের কোনো প্রশ্ন আসেনি। তো বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে আমাদের এমন একজনকে নির্ধারিত করতে হবে যিনি সকল ধরনের রাজনৈতিক দল দিয়ে সমর্থিত এবং বিশ্ব দরবারে সমানভাবে সমাদৃত। সেই জায়গাটি থেকে আমরা মনে করছি, যদি আমরা ফেসিবাদ বিরোধী যতগুলো রাজনৈতিক দল ছিল, এই ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে গিয়ে আমরা ওই অন্তর্বর্তীকালীন সরকার যদি নিজে কোনো ধরনের সিদ্ধান্ত নিয়ে নেয়, সেটি ততটা গ্রহণযোগ্য আমি মনে করি আমাদের জায়গা থেকে তার চেয়ে বেশি ভালো। আর এই মুজিববাদী 72-এর সংবিধানের পক্ষে অবস্থান নেয়, তাহলে এই গণঅভ্যুত্থানে তাদের যে অবস্থানটি সেটিকে আমরা মনে করি প্রশ্নবিদ্ধ করে। সেই জায়গাটি থেকে আমরা গতকাল আমাদের 5 রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের সাথে এই বিষয়ে কথা বলছেন, এবং আমরা আমাদের জায়গা থেকে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের পক্ষ থেকেও বাংলাদেশের যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো রয়েছে, ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টের যারা দোসর বা তোষামতকারী, তারা বাদ দিয়ে যে সকল রাজনৈতিক দল এই অভ্যুত্থানে ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে, তাদের সাথেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কথা বলার চেষ্টা করছে। আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে আমাদের এই যে ফ্যাসিবাদী যারা শক্তি, তারা কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যুকে সামনে এনে কিংবা উস্কে দিয়ে কিংবা সুযোগ নিয়ে আমাদেরকে দ্বিধা বিভক্ত করার চেষ্টা করবে। কারণ তারা যদি আমাদেরকে দিন শেষে বিভক্ত করতে পারে, এটাই তাদের সবচেয়ে বড় সফলতা। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে, এটা যদি তারা করতে পারে তাহলে সবচেয়ে বড় যে জিনিসটি হবে, আমাদের পূর্ণাঙ্গভাবে অ্যাসেসমেন্ট করার জন্য যথেষ্ট সময়, আবার যথেষ্ট সময়ও না। কারণ এই 72 দিনে আপনি যদি দেখেন, বিগত সরকার আসলে যত
হচ্ছে নেতিবাচক প্রভাব রেখে গিয়েছে, সেটাকে আবার হচ্ছে পুনরুদ্ধার করে আবার নতুন করে কাজ শুরু করার জন্য আমাকে পর্যাপ্ত সময় দিয়ে তারপর হচ্ছে কনক্লুশনে পৌঁছাতে হবে। ইতিমধ্যে আমরা বেশ কিছু ইতিবাচক সেই ফলাফলটি সবচেয়ে কাঙ্ক্ষিত ফলাফল হতো, কিন্তু ওই মুহূর্তে আসলে সত্যি কথা এটাই যে ওই মুহূর্তে আমাদের কিছু সীমাবদ্ধতাও ছিল। হয়তো সেখানে আমাদের অভিজ্ঞতার কিছু সীমাবদ্ধতা ছিল, কিংবা ওই মুহূর্তে আমাদের একটু সুসংগঠিত যে ফোর্স সেটির একটি সীমাবদ্ধতা ছিল। পুরো বাংলাদেশের ছাত্র জনতা কিন্তু ওই এক দফায় রাস্তায় নেমে এসেছিল, কিন্তু এটিও সত্য যে ওই মুহূর্তে আমরা রাস্তায় আমাদের ডাকে সকলে নেমে এসেছে, কিংবা আমরা সকলে রাজপথে ঐক্যবদ্ধভাবে এক দফাতে নামতে পেরেছি। কিন্তু এই যে প্রত্যেকটি জায়গা ঐক্যবদ্ধ একটি ফোর্স, বিপ্লবী ফোর্স, এটি কিন্তু ওই মুহূর্তে ছিল না। এবং সেটি সীমাবদ্ধতা অনুভব করে আমরা ওই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের দিকে গিয়েছিলাম। কিন্তু ওই মুহূর্তে যদি আমরা এরকম একটি বিপ্লবী ফোর্স আমরা গঠন করতে পারতাম যাদের সকলের অংশগ্রহণ ছিল এই বিপ্লবে, তাহলে তারা এই স্পিরিটটিকে ধারণ করে আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে সবচেয়ে বেশি ইফেক্টফুলি আমাদের এই কাজগুলো বা এই যে বাংলাদেশের মানুষ যেভাবে সংস্কারগুলো করা প্রত্যাশা করে সেগুলো হতো। আপনারা যদি একটু লক্ষ্য করেন, বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকারে আমরা বিভিন্ন আমাদের জায়গা থেকে বিভিন্ন উপদেষ্টাকে দেখি। হ্যাঁ, অনেকে হয়তো অনেকের জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছে, বাট অনেককে দেখে মনে হয় যে তারা এই বিপ্লবের যে স্পিরিট, বিপ্লবের যে যে গতি তাদের কাজে প্রতিফলিত হওয়ার কথা, সেটি সেভাবে আমরা দেখতে পাই না। সেই জায়গায় আমার মনে হয় এরকম একটি বিপ্লবী সরকারের ক্ষেত্রে আসলে পার্টিসিপেশনটা আরো বাড়াতে হবে। তাদের যাদের এই বিপ্লবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এমনও হতে পারে যে এখানে যদি বিভিন্ন আমরা যদি দেখি যে আমাদের এই বিপ্লবে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল ছিল যারা ঐক্যবদ্ধ হয়ে এই বিপ্লবে অংশগ্রহণ করেছিল। আমার অনেক ভাই দেশের বাইরে থেকে মিডিয়ার সাথে কাজ করুক কিংবা বিভিন্নভাবে আপনাদের মতো এমন অনেকেই রয়েছেন, বা একদম আমি প্রমিনেন্ট যদি কিছু ফেসের কথা বলি, 5-7 জন বা 10 জন এরকম ফেস রয়েছেন যারা দেশের বাইরে থেকে পুরো দেশের মানুষকে এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে একটি আলাদা করে ঐক্যমতে পৌঁছে নিয়েছেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা যখন একটা নির্দিষ্ট সহমত ভাইয়ের চর্চায় সব সময় এই একটা জিনিসে আমাদের ব্রেইন মস্তিষ্ক সীমাবদ্ধ হয়ে গিয়েছিল, তখন বিভিন্ন সময়ে বিভিন্ন ইনসাইট দিয়ে বিভিন্ন যুক্তি কিংবা তাদের বিভিন্ন কুকর্ম আমাদের সামনে তুলে ধরে যারা আমাদের মস্তিষ্ককে সচল রেখেছিলেন, এই স্টেক হোল্ডারটি দেশের বাইরে থেকে যারা কাজ করেছেন মিডিয়া কিংবা এমন বিভিন্ন টকশোর মাধ্যমে, তারা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পার্ট এই বিপ্লবের। এই মানুষগুলোরও একটা প্রতিনিধিত্ব এখানে থাকা উচিত। আমার জায়গা থেকে আরো আরেকটি জিনিস মনে হয় যে এই বিপ্লবের একটি কিন্তু গুরুত্বপূর্ণ পার্ট যেটাকে আমরা স্মরণ করতে ভুলে যাই। আমরা আমার পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে স্মরণ করি, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে স্মরণ করি, মাদ্রাসার ভাইদেরকে স্মরণ করি, আমরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বিভিন্ন স্টুডেন্টদের স্মরণ করি। কিন্তু আমার যে ভাইয়েরা দেশের বাইরে থেকে রেমিটেন্সকে শাটডাউন দিয়ে এই দেশের শেখ হাসিনার সরকারের অর্থনীতিকে গলা চেপে ধরেছিল, ওই আমার রেমিটেন্স যোদ্ধা ভাইদেরও একটি অংশগ্রহণ এই বিপ্লবী সরকারের সাথে থাকা উচিত যে কোনো ভাবে আমাদের জায়গা থেকে বা আমার জায়গা থেকে মনে হয়। কারণ তারা তাদের জায়গাটিকে যেভাবে তুলে ধরতে পারবে, প্রেজেন্ট করতে পারবে, ফিল করতে পারবে, ওন করতে পারবে, আমাদের এই স্পিরিটের অভ্যুত্থানের সাথে যারা সরাসরি যুক্ত ছিল তারা কিন্তু সরাসরি যুক্ত ছিল না, তারা কিন্তু ততটুকু পারবে না। সেই জায়গায় আমাদের জায়গা থেকে আমাদের মনে হয় যে অন্তত আমার জায়গা থেকে আমি মনে করি এখানে অংশগ্রহণটুকু আরেকটু বাড়ানো উচিত, এবং এই কাজটুকু জনমানুষের জন্য আরো সম্পৃক্ততা এই জায়গাটিতে বাড়ানো উচিত। এবং ফ্যাসিস্টের দোসররা এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে ফিরে আসছে, এদের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নিতে হবে। আজকে আমি যখন দেখি ছাত্রলীগের ওই সন্ত্রাসীরা সেন্ট্রাল পোস্টেড বা বিভিন্ন হলের প্রেসিডেন্ট সেক্রেটারি 100 জনেরও বেশি আজকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেয় এবং তারা সরাসরি হত্যাযজ্ঞের সাথে জড়িত, এবং অন্যান্যরা যখন দেখবে যে এই কাজটি আসলে সোশ্যাল মিডিয়ায় তারা করছে, তারা এই সাহসটি পেয়ে যাবে। সন্ত্রাসীরা সরাসরি খুনের সাথে জড়িত হয়েও যদি এই কাজটি করতে পারে, তাহলে তাদের যারা দোষর ছিল তারা কিন্তু এই ফ্লোরটি পেয়ে যায়। সেই জায়গা থেকে অবশ্যই এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তাদেরকে শাস্তির আওতায় আনা। যদি না আনা যায় এবং এটি দৃশ্যমান না হয়, তাহলে বিপ্লবের যে স্পিরিট, সেই স্পিরিটটি সবচেয়ে বড় জায়গায় যেটি হচ্ছে সেটি ক্ষতিগ্রস্ত হয়, নষ্ট হয়। এই জন্য
এই যে বিপ্লবী সরকার, এই ক্ষেত্রে আমার জায়গা থেকে মনে হয় যে আমাদের এই যে বিপ্লবে রাজনৈতিক যে দলগুলো ঐক্যবদ্ধ হয়েছিল, তাদের এই ক্ষেত্রে নিজেদের ছোট ছোট মান অভিমান বিভাজন স্বার্থগুলোকে এক পাশে রেখে দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে এই জায়গায় আবারও সেই 5ই অগাস্টের মতো ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। আপনাকে ধন্যবাদ। অর্থাৎ ধরেন এইটাই আমরা চাচ্ছিলাম আসলে, ধরেন এই যে বিপ্লবী চেতনাকে ধারণ করে দেশটাকে গড়ার জন্য ভূমিকা রাখা। কারণ উপদেষ্টাদের মধ্যে অনেকের ভূমিকা আমাদের মনে হয় তারা হয়তো ভাবেন যে আয় হায় যদি আবার হাসিনা ফিরে আসে তাহলে তো আমাদের ক্ষতি হবে, আমরা এখন কি করব, আমরা গা বাঁচাই চলি, আমরা একটু ব্যালেন্স করি। তো এখন আসলে এত হত্যাযজ্ঞের পরে, এত ছাত্র অন্ধ হওয়ার পরে, এত ছাত্র পঙ্গু হওয়ার পরে ব্যালেন্সের আর কোনো সুযোগ নাই। ফ্যাসিজম বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে এবং একেবারেই কবর দিতে হবে। এবং বিশেষ করে সার্জিস, আপনি, হাসনাত, আমাদের নাহিদ এবং আসিফ, আপনারা যেভাবে আসলে নেতৃত্ব দিচ্ছেন এটা আমাদের কাছে খুবই বিস্ময়কর। আপনাদের কথা যখন আমরা শুনি, আপনারা যেভাবে আসলে এই বয়সে যেভাবে আপনারা সবকিছু এগিয়ে নিয়ে যাচ্ছেন, সত্যি আপনাদেরকে স্যালুট করার মতো। এবং আপনারা এই স্পিরিটটা ধরে রাখবেন যেন বিপ্লবের চেতনা থেকে কেউ বিচ্যুত না হয়। ইলিয়াস, আপনার কাছ থেকে আমরা একটু শুনতে চাই, বিপ্লবী সরকার, চুপ্পু পরবর্তী প্রেসিডেন্ট, আপনার কাছ থেকে আপনাকে মন্তব্য নিব আমরা। ইলিয়াস, আনমিউট করতে হবে। আমরা মনে হয় শেষ করার দিকে চলে আসছি। জি। তো শেষ করতে হবে, আমার একটু যেতে হবে। তার আগে যে বিষয়টা বলতে চাই যে সার্জিস ভাই, আপনাদের আজকের যেই আপনাদের যে অবস্থা, এই অবস্থাটার ভেতরে আপনার মানে যেই ক্ষমতাটা আপনাদের এখন আছে, হয়তো এই ক্ষমতাটা ২ মাস আগে ছিল না, ২ মাস পরে নাও থাকতে পারে। কিন্তু এই দেশের যেই এই মানে মানুষ, এদের একটা ইয়ে আছে যে যার তেল মাথায় এরা তেল দিতে পছন্দ করে। আপনাদের পেছনে এখন অনেক মানুষ ঘুরছে, অনেক কোটি, কোটি, বিলিয়ন, বিলিয়ন ডলার আপনাদেরকে দেওয়ার জন্য প্রপোজালও আপনাদের কাছে আছে, না জিজ্ঞেস করেই বলে দিলাম। সো এগুলো দিয়ে আপনাদের মানে হয়তো যদি টাকা পয়সা হয়, আপনি ২ দিন আরামে থাকতে পারবেন, কিন্তু মানুষ মনে রাখবে না। কিন্তু মানুষ সারা জীবন যেন মনে রাখতে পারে, সেই একটা সুযোগ আপনাদের কাছে এসছে। ইলিয়াস ভাই, কিছু মনে না করলে একটা জিনিস অ্যাড করব। জি, জি। আপনি জাস্ট একটা জিনিস চিন্তা করেন, 3 তারিখে যখন আমরা শহীদ মিনার থেকে এক দফা ঘোষণা দিলাম, এরপরে 4 তারিখই বলেন বা 3 তারিখে তারপরে বলেন কিংবা 5 তারিখে অভ্যুত্থানের সময়টার আগে বলেন, আপনি জাস্ট একটু চিন্তা করেন যে আমাদের জায়গা থেকে তখন যদি বলা হতো যে 4 জনকে 5 জনকে কিংবা 10 জনকে আমাদেরকে 20,000 কোটি টাকা দিতে হবে, 50,000 কোটি টাকা দিতে হবে, আপনি কি মনে করেন না যে আওয়ামী লীগের এই যে ফ্যাসিস্টদের দালাল একজন মন্ত্রীরই এটা দেওয়ার অ্যাবিলিটি ছিল? আওয়ামী লীগ নির্দ্বিধায় মেনে নিত। ভাই একটা জিনিস শুধু বলি, সালমান এফ রহমান সহ এরকম অসংখ্য চোর বাটপারের চেহারা দেখে বাংলাদেশের মানুষের, আমাদের শুধু নয় পুরো পৃথিবীর মানুষের শিক্ষা হয়ে যাওয়া উচিত যে টাকা আজকে আছে কালকে নাই, কিন্তু এই যে সম্মান, এই যে মানুষের ভালোবাসা, এই যে আস্থার জায়গা হয়ে ওঠা, দেশ এবং দেশের মানুষের জন্য কিছু করতে পারা, এই সুযোগ আল্লাহ সৃষ্টিকর্তা সবাইকে সবসময় দেয় না। এবং এই সুযোগটি আমরা আমাদের জীবনের বিনিময়ে এই সুযোগটি কখনো হারাতে চাই না ভাই। 5 তারিখে যেদিন গিয়েছিলাম রাজপথে, 3 তারিখে যেদিন গিয়েছিলাম, 4 তারিখে যেদিন গিয়েছিলাম, ওই দিনই 3 দিনই পরিবারের কাছে বিদায় নিয়ে গিয়েছিলাম যে এটাই আমাদের হয়তো শেষ কথা হচ্ছে, আর কোনোদিন কথা না হতে পারে। ভাই জীবনের কোনো ভয় আর নাই। সত্যি কথা একটাই বলি যে দিন শেষে এখন একটাই মাথায় কাজ করে যে এই দেশটাকে আমরা যেই জায়গায় দেখতে চেয়েছি, বাংলাদেশের মানুষ যেই জায়গায় দেখতে চায়, যেই জায়গায় দেখার জন্য এত জীবন দেয়া হয়েছে, এত রক্ত দেয়া হয়েছে, প্রয়োজন হলে আমরা আমাদের জীবন যে কোনো সময় দেওয়ার জন্য আবারও প্রস্তুত আছি। কিন্তু আমরা দেশটাকে সেই জায়গায় দেখতে চাই, টাকা নয়, পৃথিবীর যে কোনো বস্তুগত যে কোনো কিছুর বিনিময়ে আমাদেরকে কেনা সম্ভব না ভাই, এটুকু আপনাকে বলে দিলাম। না সাজিদ ভাই, এটা মোটামুটি ইতিমধ্যে এস্টাবলিশড। কারণ ধরেন আশঙ্কার জায়গা থাকে কি, ধরেন ফ্যাসিজম তো নানাভাবে ম্যানিপুলেট করতে চায়, নানাভাবে নিয়ন্ত্রণ করতে চায়। তার মধ্যে একটা হচ্ছে লোভ, লোভের মধ্যে ফেলা। এবং আপনারা ইতিমধ্যে সেটিকে জয় করেছেন আর কি। আপনারা ইতিমধ্যে দেখিয়েছেন যে আপনাদের কাছে যে কোনো কিছুর চেয়ে আপনাদের কাছে দেশ এবং দেশের মানুষ অনেক গুরুত্বপূর্ণ। ইলিয়াস, আপনারটা শেষ করেন।
না সেটাই যে আমি সার্জিস ভাইয়ের একটা বক্তব্য শুনেছিলাম। আমার ঠিক এক্সাক্টলি আমার ওই ডেটটা বলতে পারবো না। ১৯ তারিখের আগের বক্তব্য সম্ভবত ১৯শে জুলাইয়ের আগের বক্তব্য উনার। মানে আমি খুব অবাক হচ্ছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে উনি যে বক্তব্য দিয়েছেন এই সাহস ভাই আমার নাই। তো এই যে ওই পরীক্ষাতে আপনারা পাস করে এসেছেন ভাই। এখন সামনের যে দিনগুলো বাংলাদেশের মানুষ অনেক উদার। বাংলাদেশের মানুষ মানুষকে ভালোবাসার মূল্য দিতে জানে। অতএব এই ভালোবাসার মূল্য আপনারা অবশ্যই পাবেন। আল্লাহ না করুক ভবিষ্যতে যদি কোনো বিপদের দিন আসে, আমরা তো পাশে থাকবোই। বাংলাদেশের মানুষও আপনাদের পাশে থাকবে। আমি শুধু শেষ করতে চাই গোয়েন্দা সংস্থা এবং পুলিশকে কিছু কথা বলে বাংলাদেশে এই এই যে যারা আজকে আমাদের দেশের নায়ক, যারা এখন আ নাহিদ, তারপরে আমাদের আ আসিফ ভাই যারা সরকারের সাথে আছেন, তাদেরও কি অবস্থা হয়েছিল এবং তাদেরকে নিয়ে এই আজকের সময় টিভি, প্রথম আলো থেকে শুরু করে ডেইলি স্টার, তারপরে একাত্তর, ডিবিসি টেলিভিশন, সমকাল, ইত্তেফাক সবাই কিভাবে তাদেরকে সন্ত্রাসী হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করেছে। আমি মনে করি সেই জায়গাটা পরিষ্কার করা ভাই খুব জরুরি। কারণ সাংবাদিকরা বুদ্ধিভিত্তিক খেলা করে। তারা এই দেশে বসে সরাসরি, একদম সরাসরি যদি কয়েকজনের নাম বলি, আমরা ৩০ এই তে ৩টার সময় শুক্রবার ৩টায় আমাদের কালবেলার সামনে একটা প্রোগ্রাম আছে। সেটাকে নিয়ে এই এই সন্তোষ শর্মা যে কিনা কালবেলার সম্পাদক, সে সরাসরি রয়ের একজন সদস্য। আমি বাংলাদেশের মানুষের কাছে গোয়েন্দা সংস্থা, পুলিশ সবার কাছে জিজ্ঞেস করতে চাই, যে সরাসরি রয়ের হয়ে কাজ করেছে এবং যারা ওই সময় গুম ছিল, সেই ব্যক্তিরা আমার কাছে বক্তব্য দিয়েছে। সেই বক্তব্য অলরেডি প্রচার হয়েছে। আমি আরেকটা অনুষ্ঠান আমি কাজ করছি। হয়তো কালকে সন্ধ্যায় আমি সেটা আপলোড দেব। আপনারা দেখে তারপরে বলবেন যে একজন মানুষ গুম আছে, সেই গুম থাকা অবস্থায় ভারতীয় গোয়েন্দা সংস্থার হিন্দিতে কথা বলা একজন ব্যক্তিকে বাংলাদেশের একজন সম্পাদক তিনি যেয়ে তারপরে এক জায়গায় বসে তার ইন্টারোগেশন করছেন। এইটা কি বাংলাদেশের মানুষ মেনে নেবে কিনা? এটা কি বাংলাদেশের গোয়েন্দা সংস্থা, পুলিশ মেনে নেবে কিনা? যদি না নেয়, তাহলে সন্তোষ শর্মা এখনো পর্যন্ত কালবেলার সম্পাদক কিভাবে থাকে? সেই কোয়েশ্চেন আমাদের কাছে। ইলিয়াস, আমরা আপনি যেটি সন্ধ্যায় বলছিলেন, ইলিয়াস শুধু সন্তোষ শর্মা তো নয়, যেমন সাজেস ভাই আমি যেটি যোগ করতে চাই যে ধরেন মিডিয়ায় এখনো ধরেন ফ্যাসিবাদের দোসররা কিন্তু বসে আছে বিভিন্নভাবে, এবং তারা বিভিন্নভাবে নিউজ ম্যানিপুলেট করে, তারা বিভিন্নভাবে নানা রকমের খেলা খেলে। এবং আপনি যদি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ছেলে গণপিটুনিতে মারা গিয়েছিল, খুব সম্ভবত তোফাজ্জল নামের, এবং এই যে হুম, ঘটনাটা ঘটিয়েছিল ছাত্রলীগের একটা অংশ কিন্তু পিটিয়ে মেরেছিল। আপনি আমাদের পত্রিকাগুলো স্ক্যান করেন, কোথাও দুই একটা পত্রিকায় ছাত্রলীগের নাম এসেছে, অধিকাংশ জায়গায় ছাত্রলীগ কিন্তু নাই, তারা ব্ল্যাক আউট করছে এই নামটা। তো এগুলো হচ্ছে কৌশলে আপনারা যারা মাঠে আছেন তাদেরকে নানাভাবে বিতর্কিত করার চেষ্টা, এবং মিডিয়াকে আসলে ক্লিন না করলে সত্যিকারের নিউজ যদি না আসে, তাহলে নানাভাবে নানা প্রতিবন্ধকতার মধ্যে পড়তে হবে জনগণের এই বিজয়কে। এবং আমি মনে করব যে ফ্যাসিবাদের যারা দোসর মিডিয়াতে বসে আছেন, একে একে তাদের ব্যাপারেও কার্যকর পদক্ষেপ নিতে হবে। আমার মনে হয় যে ইলিয়াস, অবাক হচ্ছে যে সেই সাংবাদিকের এই পরিচয় দেয়া রয়ের সদস্য তারা এখনো পর্যন্ত পুলিশকে রিকোয়েস্ট করার, গোয়েন্দা সংস্থাকে রিকোয়েস্ট করার সাহস পায় যে এই আ গণমানুষের জন্য গণমাধ্যম এরা যাতে ৩টার সময় শুক্রবার ৩টায় যাতে আমার অফিসের সামনে না আসে। এই অনুরোধ করার সুযোগ তারা আপনাদের কাছে পায় কিভাবে? সো সার্জিস ভাই, আমরা সন্ধ্যায় যে আলাপ করছিলাম, হাসনাত ভাই থাকবে, আপনার যেহেতু আরেকটা অনুষ্ঠানে আপনি যাচ্ছেন। সো হাসনাত ভাই সহ আমরা যারা ওইখানে উপস্থিত থাকবে তাদের সবার কাছে অনুরোধ থাকবে, আমরা খুব শান্তিপূর্ণভাবে আমরা চাই গণমাধ্যম চলুক। আমাদের গণমাধ্যম সাংবাদিকদের বিরুদ্ধে কোনো আক্রোশ নাই। সন্তোষ শর্মা রয়ের এজেন্ট, এটা যদি আমরা প্রমাণ করতে পারি তাহলে তাকে সরাইতে হবে। আর সে রয়ের এজেন্ট না, সেটা যদি সে প্রমাণ করতে পারে তাহলে সে আবার সাংবাদিকতা করবে। কথা একদম পরিষ্কার। সো শুক্রবারে ৩টার সময় যারা সাংবাদিকও যারা আছেন বাংলাদেশে, তাদেরও আমি মনে করি এটা আপনাদের দায়িত্ব। আমার বাংলাদেশের কোনো পত্রিকা, টেলিভিশনের হেড হওয়ার কোনো ইচ্ছা নাই। ডিরেক্টরশিপ নেওয়ার, শেয়ার নেওয়ার কোনো ইচ্ছা নাই। আপনারা এই দেশে সাংবাদিকতা করবেন। সো বাংলাদেশের সাংবাদিকতায় কোনো রয়ের এজেন্ট যারা কিনা প্রতিষ্ঠিত, যারা ভিকটিম, তারা নিজের মুখে বক্তব্য দিয়েছে, সেই ধরনের লোক এই দেশে সাংবাদিকতা করতে পারবে না। এবং ইলিয়াস, আমার মনে হয় যে জাতীয় সরকার বা বিপ্লবী সরকারের যে ধারণাটা সার্জিস ভাইরা ইমপ্লিমেন্ট করতে না, চাচ্ছেন, আমি এটা একটু বলি যে আমি আজকের সেটা যদি অনুষ্ঠানের মাধ্যমে হয়, মানুষকে একটা জিনিস বলতে চাই যে আমার নিজের, আপনাদেরকে আগেও বলেছি যে আমার দেশে যাওয়ার এখন সুযোগ নাই যে কোনো কারণে। ডক্টর কনক সারোয়ার, পিনাকি ভট্টাচার্য,
বিশেষ করে এই ২ জনের ব্যাপারে আমার সরকারের কাছে এবং এখানে আপনারাও কাইন্ড অফ সরকারের একটা পার্টে আছেন সার্জিস ভাই। উনাদেরকে উপদেষ্টা করবার জন্য এই জায়গাগুলো আমার মনে হয় দাবি তোলা উচিত। উনারা চাক আর না চাক অন্তত এই সম্মানটুকু উনাদের জানানো উচিত যে না, ইলিয়াস, তারা যেতে চায় কিনা, হ্যাঁ? ইলিয়াস, আমি মনে সেই করি প্রপোজালটা ইলিয়াস, দেওয়া এই উচিত। এই এই প্রসঙ্গে এখানে আলোচনা করার দরকার নাই। আমরা আসলে কতটুকু কি করতে না, এটা পারবো। আমার দাবি তো আমি আপনার জানাইতেই পারি। আপনার না, আমার বক্তব্য হচ্ছে যে জাতীয় সরকারের, বিপ্লবী সরকারের যে ধারণা, এটি যদি ইমপ্লিমেন্ট হয়, আমার ধারণা আপনি যে অভিযোগগুলো করলেন, এখন পর্যন্ত রয়ের এজেন্টরা বিভিন্ন জায়গায় কাজ করছে, ফ্যাসিজমের লোকজন কাজ করছে, গোয়েন্দা সংস্থাকে হুমকি দিচ্ছে, বা পুলিশ বিভিন্ন জায়গায় এখনো অ্যাক্টিভলি কাজ করছে না। আমার মনে হয় এই সকল সমস্যার সমাধান হয়ে যাবে। জনাব সার্জিস আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইলিয়াস হোসেন, আপনাকে ধন্যবাদ। সার্জিস ভাই, আপনি যদি শেষ কোনো মন্তব্য করতে চান। সবশেষে শুধু একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মের ব্যানারে আমি তো খুব কাছে থেকে দেখেছি যেই ছেলেগুলো আসলে একদম নিজের জীবন বাজি রেখে, সত্যি ভাই এই অভ্যুত্থান সফল না হলে একজনকে খুঁজে পাওয়া যেত না। এই ২.৫ মাস পরে একজনকে খুঁজে পেতেন না। কার লাশ কোথায় পড়ে থাকতো, কে রাইট। কোথায় থাকতো, কোন আয়না ঘরে কোথায় কাকে ঝুলিয়ে রাখা হতো, কেউই জানতো না, কখনোই জানতো না। তো এই ছেলেগুলো আসলে নিজের জীবন বাজি রেখে এই জায়গা গিয়েছে। এখনো এই ছেলেগুলো চায় যে জীবনের বিনিময় হলো এই দেশে একটা পরিবর্তন আসুক। এই ফ্যাসিস্ট যে একটা রেজিম তৈরি হয়েছিল, যে কোনো নামেই হোক, আগামীর বাংলাদেশে যেন এটা না আসে। তারা এখনো এই দেশ, এই দেশের পতাকা, এই দেশের মানচিত্র নিয়ে সেই স্বপ্নটা দেখে। আপনারা তাদের উপরে আস্থাটুকু রাখবেন এবং আপনারা যদি সকলে মিলে এই একটা জায়গায় ঐক্যবদ্ধ থাকেন, আমরা বিশ্বাস করি ৫ তারিখে যেমন আমাদেরকে আটকে রাখতে পারে নাই, আগামীর বাংলাদেশেও আমাদের এই অগ্রযাত্রাকে কেউ আটকে রাখতে পারবে না। এটা আমরা বিশ্বাস করি, ইনশাল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত। এবং আমরা একটি পরীক্ষামূলক সময়ের মধ্য দিয়ে গেলাম ২-২.৫ মাস, দেখলাম অনেক কিছু। এবং একটা পরিবর্তন যদি আসে, বিপ্লবী সরকার যদি হয়, চুপ্পু যদি বিদায় নেয়, আমার মনে হয় যে একটা মানে একটা ড্রামাটিক একটা চেঞ্জ চলে আসবে। আমাদের সরকারে একটা গতি আসবে, সকল জায়গায় একটা বিপ্লবী স্পিরিট আসবে। আমরা সেই প্রত্যাশায় আছি। আপনাকে অসংখ্য ভাই ধন্যবাদ। একটা লাইন বলে শেষ করি জি, একটু। জি। মাতৃভূমির বাইরে থেকে মাতৃভূমির জন্য আপনাদের যে সংগ্রাম, এটা যেন জারি থাকে। এইটা চলবে, ইনশাল্লাহ চলবে। আপনি জানেন যে আমার ছোট বোনকে গ্রেপ্তার করা হয়েছিল, তাকে ৬ মাস জেলে রাখা হয়েছিল আমাকে স্টপ করার জন্য। তখন যেহেতু হয় নাই, এখন তো হওয়ার কোনো সুযোগই নাই আর, আল্লাহর রহমতে। তো সাজিদ ভাই ভালো থাকেন, নিশ্চয়ই আবার কথা হবে আপনার সাথে। জি অবশ্যই। এবং হাসনান ভাই তো চলে গেছেন, তাকেও ধন্যবাদ। তার যেহেতু টেকনিক্যাল প্রবলেমের জন্য তিনি যোগ দিতে পারেন না, নিশ্চয়ই আমরা নিকট ভবিষ্যতে আবারও কথা বলবো অন্যান্য বিষয় নিয়ে। আপনাদেরকে অসংখ্য জি জি ধন্যবাদ। অবশ্যই। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এতক্ষণ যারা এই অনুষ্ঠান শুনলেন, নিশ্চয়ই আপনি এই আলোচনা মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। কিছুটা দেরিতে হলেও বিপ্লবী সরকারের পথে বাংলাদেশ যাচ্ছে। শেখ হাসিনার পালিত পোষ্য শাহাবুদ্দিন চুপ্পু আশা করি আগামী ৪৮ ঘন্টার মধ্যে বিদায় নেবে। নতুন একজন গ্রহণযোগ্য ব্যক্তিকে আমরা রাষ্ট্রপতির পদে পাবো এবং নতুন সরকার, বিপ্লবী সরকার হিসেবে আরো অনেক বিপ্লবী চেতনার মানুষ এই সরকারের সঙ্গে যুক্ত হবেন এবং এত আত্মত্যাগের বিনিময়ে যে ফ্যাসিজমকে সরানো হয়েছে, তার একটি সুফল আমরা পেতে শুরু করব অল্প কিছুদিনের মধ্যেই। দর্শক, বাংলাদেশে যারা আন্দোলনে আছেন, তারা এই আন্দোলনের পক্ষে যারা পক্ষে থাকুন, এই ছাত্র জনতার পাশে আপনারা অতীতের মতোই আপনাদের শক্ত অবস্থান গড়ে রাখুন এখনো। কারণ এখনো অনেক বিপদের আশঙ্কা আছে। আপনারা যদি সম্মিলিত থাকেন, সেই বিপদগুলো নিশ্চয়ই কেটে যাবে।